আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা বিচার দাবি সাবেকদের। হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে 60,000 কোটি টাকা আত্মসাৎ। গাজা যুদ্ধবিরতির চেষ্টা, নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে থাকছি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সংবাদ আরও থাকছেন। ব্যাংকপাড়ায় মাফিয়া খ্যাত নাফিজের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, শুরু হয়েছে অনুসন্ধান। আওয়ামী দুঃশাসনের গত 15 বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশ নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে 21 টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনী নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। সদ্য চাকরিচ্যুত রিয়ার অ্যাডমিরাল এম সোহেল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত 15 বছরে দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। 2017 সালের 27 নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক। এর 2 বছর আগে 2015 সালে 25 নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্ত চিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম 21 টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগেই আটক করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে দীর্ঘ 2.5 বছর বন্দী করে রাখা হয় তাকে। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কুক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহেলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহেল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলে পেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো, এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে 2021 সালের 17 এপ্রিল 5 জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহেল। হত্যা, গুম সহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তাকে করা হয় চাকরিচ্যুত। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যে অন্যের কাজগুলো করেছে,
এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে। প্রায় 6 বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের দুদিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআইকে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকুরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। আমি মনে করি যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্যে এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে তাদের জন্য দেশের প্রচলিত আইনেও তাদের বিচার হওয়া উচিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে এমন তথ্য। এতে দুটি কোম্পানির মাধ্যমে শেখ হাসিনা বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য উঠে আসে। রিপোর্ট দুলি মল্লিকের। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ হবে। তবে এ প্রকল্পেও দুর্নীতির সুযোগ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে তার নানা তথ্য। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল বাজেট। এ বাজেট থেকে $500 কোটি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে আত্মসাৎ করেন শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের সহযোগিতায় এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পান টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। অভিযোগ রয়েছে পোচ্ছায়া লিমিটেড ও জুমানা ইনভেস্টমেন্ট নামে দুটি কোম্পানি চালু করেন টিউলিপ, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। ওই দুই কোম্পানির মাধ্যমেই শেখ হাসিনা যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় $90 কোটি পাচার করেন। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। হাজার কোটি টাকার মালিক হতে বেশি দিন লাগেনি, মাথার উপর ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশীর্বাদ। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ে কিভাবে লুটপাট করা যায় এর সবই জানেন এই ক্যারিজম্যাটিক মানিমেকার। বলছি চৌধুরী নাফিস শারাফাতের অর্থবিত্ত বানানোর গল্প। ব্যাংকপাড়ায় মাফিয়া খ্যাত নাফিস শারাফাতের দুর্নীতির বিস্তর অভিযোগ জমেছে দুর্নীতি দমন কমিশন দুদকে। ইতিমধ্যে শুরু হয়েছে অনুসন্ধানও। আরও জানাচ্ছেন রাজীব জামান। চৌধুরী নাফিস শারাফাত প্রায় শূন্য থেকে কিভাবে হাজার কোটি টাকার মালিক হওয়া যায় তা করে দেখিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এই মানি মেকার দেশের ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক খাতের মূর্তিমান আতঙ্ক।
নাফিস শরাফতের আগ্রাসী যাত্রায় নতুন গতি আসে 2017 সালে। সীমাহীন লুটপাটে বেসরকারি খাতের সাবেক ফার্মার্স ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 2017 সালে পদ ছাড়তে বাধ্য হন তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিস শরাফত। ব্যাংকটির নাম পাল্টে পদ্মা ব্যাংক রাখা হয়। কিন্তু নাফিস শরাফত দায়িত্ব নেওয়ায় পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ে ব্যাংকটি। চেয়ারম্যান হয়েই ব্যাংকটির 800 কোটি টাকা আত্মসাৎ করেন নাফিস। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানায় যুক্ত নাফিস শরাফত সদ্য গ্রেফতার সালমান এফ রহমানেরও ঘনিষ্ঠজন। তার সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার থেকে 1700 কোটি টাকা বের করেন চৌধুরী নাফিস শরাফত। বেসরকারি খাতে সাউথ ইস্ট ব্যাংক দখলের পরিকল্পনাও ছিল নাফিসের। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদকে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক বানিয়েছেন। আর রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে ছেলে চৌধুরী রাহিব শরাফতকেও সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক করার খায়েশ ছিল তার। সাউথ ইস্ট ব্যাংক থেকে চৌধুরী নাফিস শরাফত কত টাকা বের করেছেন তার হিসেব পাওয়া যায়নি। যে কেউ যদি ফ্রড করে, যে কেউ যদি উইলফুল ডিফল্টার হয়, যে কেউ যদি ব্যাংক থেকে টাকা নেয় অনলি টু ফ্রড করার জন্য, তাদের সেই পানিশমেন্টটা আমাদের যে আইন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অথবা আমাদের যে অর্থহীন আদালত আইন, সেইটা সময় উপযোগী না, সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে অ্যাটলিস্ট ইন্ডিয়ার মতো বা অন্য যে কোনো দেশের সাথে সামঞ্জস্য রেখে। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ প্ল্যান্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারকা হোটেল ব্যবসায় বিনিয়োগ আছে নাফিস ও তার পরিবারের সদস্যদের। আর এসব ব্যবসার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তত 2,500 কোটি টাকা আত্মসাৎ করেছেন নাফিস ও তার পরিবারের সদস্যরা। এই যারাই টাকা নিয়েছে ব্যাংক থেকে সকলেই দুর্নীতি করেছে। আপনি সকলকেই দুর্নীতি দমন কমিশন আইন 2004 আনতে পারবেন এবং সেখানে 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট প্লাস তাদের প্রপার্টি সব কিছু আপনি অ্যাটাচ করে ফোরফিট করতে পারবেন। তাহলে এই যে দুটো আইন আছে, সেই দুটো আইন দিয়েই এই যারা ব্যাংক থেকে লুট করেছে আপনি তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে পারবেন। দুদকের তথ্য বলছে শেখ হাসিনার আমলে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাফিস শরাফত। সাবেক আইজিপি বেনজির আহমেদ, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাফিস শরাফত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভয় দেখাতেন সবাইকে। গোপালগঞ্জে বাড়ি বলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও পরিচয় দিতেন তিনি। টাস্ক ফোর্স আমাদের কিন্তু অলরেডি আছে এই মানি লন্ডারিং এর ইস্যুতে, সেটাকে আরো কিভাবে ইফেক্টিভ এবং সেটাকে আরো হাই পাওয়ার যারা আছে তাদেরকে দিয়ে রেগুলার বেসিস যদি তৎপর হয়, তাহলে আমাদের এই মানি লন্ডারিং যেটা হয়েছে সেটা অনেকটাই চেষ্টা করা যেতে পারে আনার জন্য। নিজের এবং পরিবারের সদস্যদের দুর্নীতি আড়ালে রাখতে দৈনিক বাংলা ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা ব্যবহার করেন নাফিস ও তার পরিবারের সদস্যরা। তাদের সবার দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে গত বৃহস্পতিবার। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ দুদকের দায়িত্বশীলরা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চৌধুরী নাফিস শরাফতের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। রাজীব জামান, 21 টেলিভিশন। গাজায় যুদ্ধবিরতির চেষ্টা নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় রোববার ইসরায়েলের তেল আবিবে পৌঁছান ব্লিংকেন। কাল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে যাবেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বিভেদ দূর করায় তার এবারের সফরের মূল লক্ষ্য। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সংশোধিত নতুন চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ স্পষ্ট। একই সঙ্গে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয় নাকচ করে দিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্য গাজায় বিমান হামলা নিহত হয়েছে 9 জন। এই নিয়ে গেল 10 মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়, বিচার দাবি স্বজনদের। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গুরুতর আহত অনেকেই পার করছেন মানবেতর জীবন। ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবি সবার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
চুয়াডাঙ্গার চণ্ডীপুরের কৃষক পরিবারের সন্তান শরীফুল ইসলাম মিরাজ লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে তার সেই স্বপ্ন এখন হারাতে বসেছে অন্ধকারে। নিজের অধিকার আদায়ে সদ্য বিবিএ পাশ করা মিরাজও যোগ দেন কোটা বিরোধী আন্দোলনে। 19 জুলাই রাজধানীর পল্টন এলাকায় অন্যান্যদের মতো পুলিশের শটগানের ছররাগুলিতে ক্ষতবিক্ষত হয় মিরাজের শরীর। ছররাগুলি লাগে তার চোখেও, এতে নিভে যাওয়ার শঙ্কায় তার দু চোখের আলো। 2 চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে, এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে, ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। দেশকে আলোর পথ দেখাতে অনেক কষ্টে ছেলেকে পড়ালেখা করিয়েছেন কৃষক বাবা মা। ছেলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় তারা। বেসরকারি ভার্সিটিতে পড়াইছে কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না, আমি এখন কি করব? এদিকে শটগানের ছড়াগুলির দগদগে ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গার্মেন্টস কর্মী নবী হোসেন। যে এত কষ্ট করে এত সুন্দর একটা বিজয় এনে দিছি। নবী হোসেনের মতো আরও 24 জন আন্দোলনকারী স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন। তবুও আন্দোলনের সাফল্যে গর্বিত তারা। বিচারের দাবি স্বজনদের। আমরা মিছিল করে আসার সময় আমাদের পিছন থেকে কুবানো হয়েছে, এর কথা কুবানো হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা, বিচার দাবি সাবেকদের। হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ। গাজা যুদ্ধবিরতির চেষ্টা, নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।